স্যার। হ্যালো, হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম। কোথায় দিয়েছ? হ্যাঁ, কোথায় দিয়েছ? স্থিতিবিদ্যায় এমসি স্ট্যাটিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কিনা দেখো। হ্যালো, আজকে আমরা শিখবো হচ্ছে আগে দু একটা থিওরি শিখবো, তারপরে আমরা মূল অঙ্কে যাব। খুব সুন্দর সুন্দর অঙ্কে আমরা আজকে পদার্পণ করব, কিন্তু তার আগে তোমরা বলো আমার সাউন্ড শোনা যায় কিনা? ওয়ালাইকুম সালাম। সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে বল ত্রিভুজ সূত্র, বল ত্রিভুজের বিপরীত সূত্র ইত্যাদি আর কি। বল ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম, দেখো আগে বল ত্রিভুজ সূত্রটার বিবৃতিটা তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, বল ত্রিভুজ সূত্রের বিবৃতিটা একটু লিখে নাও, যে বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, নামটা হচ্ছে বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র। বিবৃতিটা লিখে নাও, তারপর আমি বুঝাই দিচ্ছি। যদি একটি বিন্দুতে কার্যরত তিনটি সমতলীয় বলের মান, কয়টা বিন্দুতে হতে হবে? সমতলীয় তিনটা বল হতে হবে, একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে এবং ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে। আবার বলছি, একটা সমতলে হতে হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, তিনটা বল থাকতে হবে। সেই তিনটা বল যদি, সেই তিনটা বলের মান এবং দিক, এখানে একটা কথা বলা আছে অবস্থানে নয়। এই অবস্থানে নয় কথাটার অর্থ আমি বলে দিচ্ছি, অবস্থানে নয়। তাহলে আবার বলছি, যদি একটি বিন্দুতে কার্যরত তিনটি সমতলীয় বলের মান ও দিক একই ক্রমে গৃহীত কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে তারা সাম্য অবস্থার সৃষ্টি করবে, তবে তারা সাম্য অবস্থায় থাকবে। লেখা হয়েছে কি নাকি একটু বড় করে লিখবো?
বড় করে দেব কি দেখা যায়? দেখো, যদি একটি বিন্দুতে কার্যরত তিনটি সমতলীয় বলের মান ও দিক অবস্থানে নয় একই ক্রমে, এটা আবার কে ফোন দিল এই সময়? হ্যালো, হ্যাঁ কে? আচ্ছা, আমি এখন ক্লাস নিচ্ছি এখন 11টার পরে ফোন দিও। ওকে, বড় করবো তাই না? এবার দেখা যায়, দেখো তো, বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র। যদি একটি বিন্দুতে কার্যরত তিনটি সমতলীয় বলের মান ও দিক একই ক্রমে গৃহীত কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে তারা সাম্যাবস্থায় থাকবে। এবার দেখা যায়, হ্যাঁ ওকে, আমি একটু ক্লিয়ারলি বোঝাই। সেটা হচ্ছে এরকম যে এটাকে এদিকে রেখে দিই, এই পাশে বোঝাই। কি বলছে শোনা, বলছে যে যদি একটি বিন্দুতে কার্যরত তিনটি বল, মনে করো এই বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। ওকে, এই তিনটা বল যদি মানে এবং দিকে একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে প্রকাশ করা যায়। একটা ত্রিভুজ নিলাম, এই হচ্ছে একটা ত্রিভুজ। ওকে, মানে এবং দিকে বলতে বোঝানো হয়েছে পি বলের মান যত, এই ত্রিভুজের বাহুর মানও তত এবং দৈর্ঘ্য তত। অর্থাৎ এই পি বলের দিক হবে এই বাহু বরাবর, এবং পি বলের মান যত, এই বাহুর দৈর্ঘ্য তত হতে হবে। ঠিক আছে? আচ্ছা, কিউ বলের দিক এই বাহু বরাবর হবে, এবং কিউ বলের মান যত, এই বাহুর দৈর্ঘ্য তত। ওকে, এখন আসো, আর বলের মান যত, এই বাহুর দৈর্ঘ্য তত, এবং আর বলটা এই বাহু বরাবর। এই যে দেখো, এই বাহু বরাবর। ওকে, তাহলে এটা পি ভেক্টর দিতে পারি, এটা কিউ ভেক্টর দিতে পারি, এটা আর ভেক্টর দিতে পারি। ওকে, তাহলে এটা যদি আমি বলি এ বি সি একটা ত্রিভুজ হয়েছে, তাহলে আমরা যদি বলি ও বিন্দুতে ক্রিয়াশীল যথাক্রমে ও এক্স, ও ওয়াই এবং ও জেড বরাবর ক্রিয়াশীল পি কিউ আর মানের তিনটি বল, পি কিউ আর মানের তিনটি বল মানে এবং দিকে এবিসি ত্রিভুজের বিসি, সিএ এবং এবি দ্বারা নির্দেশ করা যায়। তোমাকে প্রমাণ করতে হবে এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করবে। অর্থাৎ, আবার বলছি, বুঝছে? তাহলে তোমরা এভাবে লিখবা, প্রমাণটা লিখতেছি আমরা এখন। হ্যাঁ, যে ও বিন্দুতে সমতলীয় বা একটা তলে ও বিন্দুতে ও এক্স, ও ওয়াই এবং ও জেড বরাবর, তাহলে কোন সমতলে ও বিন্দুতে
ও বিন্দুতে ও এক্স ও ওয়াই ও জেড বরাবর ক্রিয়াশীল তিনটি বল যথাক্রমে পি কিউ ক্রিয়াশীল যথাক্রমে একটু ভুল হলো ক্রিয়াশীল যথাক্রমে পি কিউ আর মানের তিনটি বল এবিসি ত্রিভুজের যথাক্রমে বিসিসিএ এবং এবি বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়। মানে ও দিকে একই ক্রমে সূচিত করা যায়। তাহলে আমরা এটা ধরে নিলাম কিন্তু ওকে ধরে কোন সমতলে ও বিন্দুতে ও এক্স ও ওয়াই এবং ও জেড বরাবর ক্রিয়াশীল যথাক্রমে পি কিউ আর মানের তিনটি বল এবিসি ত্রিভুজের বিসিসিএ এবং এবি বরাবর একই ক্রমে মান এবং দিক দ্বারা সূচিত করা যায়। এর অর্থ হচ্ছে পি বলের মান যদি 5 নিউটন হয় তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হবে 5 একক। ওকে, তাহলে এটা দ্বারা বোঝানো হয়েছে মান দ্বারাও প্রকাশ করা যায়, দিক দ্বারাও প্রকাশ করা যায়। অর্থাৎ পি বলের দিক যেদিকে বিসি এর দিক সেদিকে। ওকে, তাহলে কি হতে হবে, বলগুলোর মান যা হবে এই ত্রিভুজের বাহুগুণনের দৈর্ঘ্য তত একক হতে হবে। ঠিক আছে, তো সূত্রটা কি বলছে? সূত্রটা বলছে যে এরকম, এই যে আমি একটু এটাকে বড় করি, এখানে বড় করি, দেখো সূত্রটা কি বলছে, বাঁকা করে বড় করি। হ্যাঁ, কই গেল, এই যে দেখো তোমাদের সুবিধার্থে আমি একটু কাজ করি। এই যে দেখো সূত্রটা হচ্ছে এরকম, যদি একটি বিন্দুতে কার্যরত তিনটি, তাহলে বলের ত্রিভুজ সূত্রের বিবৃতিটা একটু লিখে নাও। যদি একটি বিন্দুতে কার্যরত তিনটি সমতলীয় বলের মান ও দিক, সমতলীয় বলের মান ও দিক একই ক্রমে গ্রহণ করতে হবে কোন একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে তারা ভারসাম্য সৃষ্টি করবে বা সাম্যাবস্থার সৃষ্টি করবে। এটা হচ্ছে তোমার বলের ত্রিভুজ সূত্র। এটা লেখা হলে তোমরা একটু আমাকে বলো, তারপরে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। হয়েছে? লেখা হলে তোমরা একটু বলো, তাহলে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিচ্ছি। হয়েছে? হ্যাং করে নিলে পাগলারা। হ্যাং করেনি, এটাকে ইচ্ছা মতো এদিকে নিয়ে যাওয়া যায়, বুঝলা? এই যে দেখো, এটাকে খেলা করা যায়, এটার সাথে ছোট করব, ছোট করলাম, ঠিক আছে? এই দেখো হ্যাং করবে কেন,
ইচ্ছা মতো এদিক ওদিক নিয়ে যাওয়া যায়। এটাকে নিয়ে এটা এখানে রেখে দিলাম, কি বুঝলা? হ্যাং করে নাই। এই দেখো এটা এখন সরে নিয়ে আসবো, নিয়ে আসে আমি এটা এখন বুঝাবো, দিয়ে আবার ওটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এটা? তাহলে দেখো আমরা ধরে নিয়েছি ও বিন্দুতে ও এক্স ও ওয়াই ও জেড বরাবর ক্রিয়াশীল যথাক্রমে পি কিউ আর মানে তিনটি বল এবিসি ত্রিভুজের যথাক্রমে বিসি সি এবং এবি বাহু দ্বারা মানে এবং দিকে একই ক্রমে সূচিত করা যায়। তাহলে প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে। এর অর্থ কি? এদের ভেক্টর যোগফল শূন্য হবে। পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 ভেক্টর হতে হবে, 0 ভেক্টর হতে হবে। কি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন আর কি, বলের ত্রিভুজ সূত্রের বিশেষ নির্বাচন। এবার আসো, তাহলে আমি কি বলেছি? বি সি বাহুর দৈর্ঘ্য যা, পি বলের মান তা। তাহলে বি সি ভেক্টর যা হবে, পি ভেক্টর তাই হবে। তাহলে আমরা এখানে বলে নিতে পারি, এখানে এখন আমরা বলে নিতে পারি যে শর্তমতে বি সি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর, রাইট? তারপরে আমি বলতে পারি সি এ ভেক্টর ইকুয়াল টু সি এ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর, আবার এ বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। একই ক্রমে হতে হবে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম পি এর দিক এইদিকে, কিউ এর দিক এইদিকে, আর এর দিকে এইদিকে। একই ক্রম মানে হচ্ছে পি এর পরে যদি তুমি কিউ পড়ো, কিউ এর পরে যদি আর পড়ো, এরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে কিনা, পি কিউ আর পি কিউ আর পি কিউ আর, ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণন হচ্ছে কিনা? এখানে কিন্তু এভাবে ঘুরতেছে, পি কিউ আর পি কিউ আর পি কিউ আর, এভাবে ঘুরছে কিনা? তাহলে একই ক্রমে হলো কিনা এরা বলো? তাহলে একই ক্রমে হতে হবে, দিক ঠিক থাকতে হবে, মান ঠিক থাকতে হবে। বলগুলোর মান যত, বাহুগুলোর দৈর্ঘ্য তত একক। ওকে, তাহলে এটা দ্বারা প্রকাশ করতে পারি। এবার আসো, আমি যদি এখন তোমাদেরকে বলি এই এবিসি ত্রিভুজে ভেক্টরের যোগসূত্র, তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে এটা। মানে সূত্রে বলছে এই তিনটা বল যদি কোন একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত করা যায়, তবে তারা ভারসাম্য সৃষ্টি করবে। ওকে, এখন আসো, তাহলে আমি এবিসি ত্রিভুজে ভেক্টরের যোগসূত্রানুসারে পাই, এবিসি ত্রিভুজে ভেক্টরের যোগসূত্রানুসারে পাই, যোগসূত্রানুসারে পাই। কি পাই বলো? আমরা জানি কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের পদবিন্দু মিলিত হলে, যেমন দেখো পি ভেক্টরের বি সি ভেক্টরের শীর্ষবিন্দুতে সি এ ভেক্টরের পদবিন্দু মিলিত হয়েছে কিনা, তাহলে এদের লব্ধি হবে এখান থেকে এই বরাবর পর্যন্ত। ঠিক, তাহলে আমরা জানি এটা। তাহলে বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু বি এ ভেক্টর। কি ক্লিয়ার? এটা হচ্ছে ভেক্টরের যোগসূত্র। বা বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর মাইনাস, না ইকুয়াল টু দিলাম, মাইনাস এ বি ভেক্টর। আমরা জানি বি এ ভেক্টর থেকে যদি এ বি ভেক্টর লিখতে চাই তাহলে চিহ্ন বিপরীত হয়ে যাবে। তাহলে বাহ, এবার কি হচ্ছে দেখো, বাহ, বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এটা ইকুয়াল টু 0 ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি সি ভেক্টর মানে কি ভেক্টর? আমাদের পি ভেক্টর প্লাস
কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে কোন বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বলের ভেক্টর যোগফল যদি শূন্য হয় তবে তারা ভারসাম্য সৃষ্টি করে। লব্ধি শূন্য, ভেক্টর যোগফল মানে কি তাদের লব্ধি শূন্য। কি ক্লিয়ার? তাহলে অতএব আমরা বলতে পারি বল তিনটি ভারসাম্য সৃষ্টি করে। বল তিনটি ভারসাম্য সৃষ্টি করে। কি ক্লিয়ার? এটাই হচ্ছে বল ত্রিভুজের সূত্র, বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র। তাহলে আমি আবার প্রথম থেকে বলছি। কি ক্লিয়ার? হতাশ হয়েছে 100%। তাহলে আমি আবার বলছি, কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি কোন একটা ত্রিভুজের তিনটা বাহুর মান এবং দিক দ্বারা সূচিত করা যায় একই ক্রমে, তবে বল তিনটি ভারসাম্য সৃষ্টি করবে। তো এখান থেকে কয়েকটা কথা আছে। ওকে, এখান থেকে কয়েকটা কথা বলতে বুঝাইছি আমি। তিনটা বলের মান হতে হবে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের সমান। ওকে, এবং অবস্থানে নয়। এর অর্থ কি সেটা একটু বুঝাই দিচ্ছি। যদি আমি তোমাদেরকে এরকম বলতাম, দেখো দুইটা জিনিস, মনে করো একজন ব্যক্তি বলল তিনটা বল, মনে করো তিনটা বল এবিসি ত্রিভুজের বিসি বরাবর মনে করো পি বল ক্রিয়াশীল, সিএ বরাবর কিউ বল ক্রিয়াশীল, আর এবি বরাবর আর বল ক্রিয়াশীল। যদি প্রশ্নটা এইভাবে আগে থেকেই বলে যে পি কিউ আর মানের তিনটি বল, পি কিউ আর মানের তিনটি বল এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহু বরাবর ক্রিয়াশীল, তবে এখানে ভারসাম্য সৃষ্টি করবে না। এটাকে বলা হয় পি কিউ আর বল তিনটি এবিসি ত্রিভুজের বাহু তিনটা বরাবর অবস্থানে ক্রিয়াশীল। এটা এখানে অবস্থানে ক্রিয়া করে, অবস্থানে ক্রিয়া করে, অবস্থানে ক্রিয়াশীল। আবার বলছি আমি, পি কিউ আর মানের তিনটি বল, অর্থাৎ আমি যদি এখানে বলি এরকম, দেখো এই মনে করো এটা একটা ত্রিভুজ, এই যে দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ আকৃতির একটা পাত আর কি। এটা মনে করো ত্রিভুজ আকৃতির একটা পাত, এদিকে একটা বল ক্রিয়া করতেছে, এইদিকে একটা বল ক্রিয়া করতেছে, আর এইদিকে একটা বল ক্রিয়া করতেছে। ওকে, তখন এই পাতটা এভাবে ঘুরতে থাকবে কিনা বলো? মস্তাক এভাবে ঘুরতে থাকবে কিনা? যদি তিনটা বল সরাসরি এখানে ক্রিয়া করি তাহলে এটা ঘুরতে থাকবে, এটা কি তাহলে স্থির থাকবে? তার মানে অবস্থানে যদি কোন একটা ত্রিভুজের তিনটি বাহু বরাবর তিনটা বল যদি অবস্থানে ক্রিয়াশীল হয়, এটাকে বলা হয় অবস্থানে ক্রিয়াশীল। অর্থাৎ ওই তিনটা বল বাইরের কোন তিনটা বল না, ওই তিনটা বল ওই ত্রিভুজেই ক্রিয়া করে, ওই ত্রিভুজ আকৃতির স্ট্রাকচারেই ক্রিয়া করে, তখন এটা ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে। ওকে, তার মানে সে ভারসাম্য সৃষ্টি করে না। তাহলে অবস্থানে ক্রিয়াশীল করলে, যদি কোন একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা বল অবস্থানে ক্রিয়াশীল হয়, তাহলে ভারসাম্য সৃষ্টি করবে না, ভারসাম্য সৃষ্টি করবে না। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো বাবা? তাহলে ভারসাম্য সৃষ্টি করবে না। হয়েছে? তোমরা একটু বলো ক্লিয়ার কিনা। তাহলে অবস্থানে ক্রিয়াশীল বলতে কি বোঝাবে বলো তো? তিনটা বল কিন্তু ত্রিভুজের তিনটা বাহু বরাবর সত্যি সত্যি ক্রিয়াশীল। হয়েছে? আবার যদি এরকম হয়
যে এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, কিন্তু তিনটা বল ত্রিভুজে ক্রিয়াশীল না, সমতলে কোনো বিন্দুতে ক্রিয়াশীল। এই যে এটা একটা বিন্দুতে ক্রিয়াশীল, এই তিনটা বল কিন্তু একটা বিন্দুতে ক্রিয়াশীল না। একটা বিন্দুতে একটা বল এখানে ক্রিয়া করে, একটা বল এখানে ক্রিয়া করে, আর এখানে আরেকটা বল ক্রিয়া করে, এবং এটা সত্যি সত্যি ত্রিভুজের তিনটা বাহু বরাবরই ক্রিয়া করে। কি ক্লিয়ার? আর এটা দ্বারা বোঝানো হয়েছে এই তিনটা বলের মান যদি কোনো ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল আছে বলে মনে হয়, এখানে তিনটা বল সত্যি সত্যি ক্রিয়াশীল। ওকে, আর এখানে এই ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা বল ক্রিয়াশীল সত্যি সত্যি না, কিন্তু এরা কয়টা বিন্দুতে ক্রিয়াশীল? একটা বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে ভিন্ন কোন বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর আছে বলে মনে হয়, তখন তারা ভারসাম্য সৃষ্টি করবে। এটাকে বলা হয় অবস্থানে নয়, অবস্থানে ক্রিয়াশীল নয়। ত্রিভুজের বাহু বরাবর অবস্থানে ক্রিয়াশীল নয়, অবস্থানে ক্রিয়াশীল নয়। ঠিক এখানে আগে থেকে তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল, আর এখানে তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল না। এরা অ্যাকচুয়ালি সমতলের উপরিস্থিত কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল এই ত্রিভুজের তিনটা বাহু দ্বারা সূচিত করা যায়, সূচিত করা যায়, তখন তারা ভারসাম্য সৃষ্টি করবে। ঠিক আছে, এবার কি বুঝছো? এবার কি ক্লিয়ার? অবস্থানে নয় কথাটার অর্থ হচ্ছে এইটা। ওকে, হয়েছে? একজন বলছে কেন ঘুরবে, কেন ঘুরবে না? ওই পাগলা, একটা যদি ত্রিভুজ আকৃতির একটা টিনের একটা পাত আজকে বাসায় কাটবা, তুমি কাটে ওই তিনটা বাহু বরাবর তিনটা বল একই দিকে ক্রিয়া করবা, দেখবা ঘোরে কিনা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এটা? তাহলে ত্রিভুজ সূত্র কমপ্লিট। বলের ত্রিভুজ সূত্র, অবশ্য বলের ত্রিভুজ সূত্র আমার অঙ্ক করতে গিয়ে লাগে না, বলের ত্রিভুজের বিপরীত সূত্রটা কাজে লাগে। ওকে, বলের ত্রিভুজ সূত্রটা কি ছিল তাহলে আবার একবার বলে রিপিট করি। সমতলে কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বলের মান এবং দিক, তিনটি বলের মান এবং দিক যদি কোন একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে মান এবং দিকে সূচিত করা যায়, তবে বল তিনটা ভারসাম্য সৃষ্টি করবে। তাহলে ভারসাম্য সৃষ্টি করার কি কি শর্ত থাকতে পারে? তিনটা বল ভারসাম্য সৃষ্টি করার কি কি শর্ত থাকতে পারে, সেই জিনিসগুলো আসলে জানা দরকার। তিনটা বল কখন ভারসাম্য সৃষ্টি করবে? দেখো, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে নিম্নের কোন তিনটি বল ভারসাম্য সৃষ্টি করবে, ওকে, নিম্নের কোন তিনটি বল ভারসাম্য সৃষ্টি করবে, তাহলে তিনটি একতলীয় বল, তিনটি বার লেখো, তিনটি একতলীয় বল ভারসাম্য সৃষ্টি করার শর্ত, ভারসাম্য সৃষ্টি করার শর্ত। ওকে, এক নম্বর হচ্ছে এরকম যে বল তিনটা এরকম হতে হবে যে এখানে যে তিনটা বল ক্রিয়াশীল, একতলীয় তিনটা বল যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হয়, এবং তাহলে একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে, এবং যে কোনো দুটির যোগফল, যে কোনো দুটির যোগফল, যে কোনো দুটির যোগফল তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর হতে হবে, তৃতীয়টি
অপেক্ষা বৃহত্তর। কেন এটা বললাম বলো তো? আমরা জানি এখানে মনে করো 3 নিউটন, 4 নিউটন এবং 6 নিউটনের 3টা বল দেওয়া হলো। ওকে, 3 নিউটন, 4 নিউটন এবং 6 নিউটনের কয়টা বল দেওয়া হয়েছে? 3টা বল দেওয়া হয়েছে। আমার এখন প্রশ্ন, এদের যে কোনো দুটার যোগফল, 3 আর 4 এর যোগফল 6 এর থেকে বড়, 4 আর 6 এর যোগফল 3 এর থেকে বড়, 6 আর 3 এর যোগফল 4 এর থেকে বড়। আমরা জানি এই 3টা বলের সমপরিমাণ দৈর্ঘ্যের, এই 3টা বলের সমপরিমাণ দৈর্ঘ্যের বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। আমরা জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, রাইট? তাহলে যদি 3টা বল একটা ত্রিভুজের গঠনের শর্তকে যদি সিদ্ধ করে, ত্রিভুজ গঠনের শর্তকে যদি সিদ্ধ করে, তবে তারা ভারসাম্য সৃষ্টি করতে পারে, তারা ভারসাম্য সৃষ্টি করতে পারে। কি ক্লিয়ার? এটুকু বোঝা গেছে কিনা বলো? তাহলে ভারসাম্য কখন সৃষ্টি করবে? আমরা একটু আগে দেখেছি, কোন বিন্দুতে ক্রিয়াশীল 3টি বল দ্বারা যদি একটা ত্রিভুজের 3টি বাহুর মান নির্দেশ করা যায় এবং দিক নির্দেশ করা যায়, তবে তারা ভারসাম্য সৃষ্টি করে, রাইট? তাহলে 3টা বল কখন একটা ত্রিভুজের 3টা বাহু দ্বারা প্রকাশিত হবে? যদি যে কোনো 2টা বলের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা, অর্থাৎ তৃতীয় বল অপেক্ষা বৃহত্তর হয়। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বলো? তাহলে ভারসাম্য সৃষ্টি করতে পারবে। হয়েছে? তাহমিদুল ইসলাম, আমি কি ক্লিয়ার? ওকে, তাহলে এটা থেকে একটা এমসিকিউ আসে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ এসছে, নিম্নের কোন 3টি বল ভারসাম্য সৃষ্টি করে? নিম্নের কোন 3টি বল ভারসাম্য সৃষ্টি করে? এরকম এ নম্বরে দিয়েছে 3, 4, 5, বি নম্বরে দিয়েছে 5, 6, 11, সি নম্বরে দিল 4, 7, 13, ডি নম্বরে দিল এ এন্ড বি উভয়ে। এখন বলো তোমরা, কোন 3টা বল ভারসাম্য সৃষ্টি করতে পারে? তোমরাই বলো, অ্যান্সার বলো তাড়াতাড়ি। আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, নিম্নের কোন 3টি বল ভারসাম্য সৃষ্টি করে? নিম্নের কোন 3টি বল ভারসাম্য সৃষ্টি করে? তাড়াতাড়ি অ্যান্সার বলো, তাড়াতাড়ি। সঞ্জিদা ইসলাম, সুমনা আফরিন, প্রান্ত মন্ডল, মাহাতির মোহাম্মদ অ্যান্সার এ, পূর্ণিমা হক অ্যান্সার এ, আব্দুল হামিদ অ্যান্সার এ। ভেরি গুড, ধন্যবাদ ধন্যবাদ। একেই বলে তোমরা উজ্জ্বলের ছাত্র, কিন্তু উজ্জ্বল ছাত্রছাত্রীদেরকে আগে বোকা বানিয়ে ধোকা দেয়, তারপরে চখাম আকারে তাদের বেসিক ঠিক করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। তোমরা চিন্তা করেছিলা এই 3টা বল একটা ত্রিভুজের 3টা বাহু দ্বারা নির্দেশিত হয় এবং এরা ভারসাম্য সৃষ্টি করে। এই 3টা বল ভারসাম্য সৃষ্টি করতে পারে ভাইজান। লক্ষ্য করো, যদি কোনো একটা বিন্দুতে এই দিক বরাবর 11 নিউটন বল ক্রিয়াশীল হয়, আর এই দিকে যদি দুইজন ব্যক্তি টানে, একজন 5 নিউটন বলে আর একজন যদি 6 নিউটন বলে টানে, এটাও তখন ভারসাম্য সৃষ্টি করে। আমি কিন্তু তোমাদেরকে বলেছি নিম্নের কোন 3টি বল ভারসাম্য সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। নিম্নের কোন 3টি বল ভারসাম্য সৃষ্টি করে? ওকে, তার মানে আমি তো বলি নাই যে ভিন্ন ভিন্ন ক্রিয়াশীল বরাবর 3টা বল ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে, এটা বলি নাই। শুধু বলেছি নিম্নের কোন 3টি বল ভারসাম্য সৃষ্টি করে। যে 3টি বল একটা ত্রিভুজ গঠন করবে অথবা এই ঘটনা ঘটাবে, দুটা সমান এবং বিপরীতমুখী বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দিয়ে ভারসাম্য সৃষ্টি করতে পারে। সুতরাং অ্যান্সার হবে এ আর বি দুটাই। হয়েছে?
ধোকা খাইলা তোমরা? হয়েছে? তাহলে অ্যান্সার হবে এ এবং বি। অনেক আবার সি অ্যান্সার দিয়েছে, কানের উপর দেওয়া উচিত। হয়েছে ভাইজান? তাবিদুল ইসলাম আমি মনে হচ্ছিল আমার। ওকে, তাহলে এবার ক্লিয়ার। নিম্নে কোন তিনটি বল ভারসাম্য সৃষ্টি করতে পারে? তাহলে এটা একটা ভারসাম্য সৃষ্টি করার কাহিনী। আরো কিছু ভাষা আছে, সেগুলো একটু বলে দিচ্ছি আমি তোমাদেরকে। এবারে দেখো, তাহলে ওই এই শর্তটাও লিখে রাখো যে কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের সমষ্টি তৃতীয় বলের সমান হলেও হবে, কিন্তু ওই সমষ্টিদ্বয়ের দিক হবে অপর বলের দিকের বিপরীত। ওকে, আরো একটা ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করে, তোমরা জানো যে এখানে তিনটা বল, এখানে মনে করো পি, এটা মনে করো কিউ, এটা মনে করো আর। তাহলে কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল যে কোনো দুটা বলের লব্ধির মান এবং দিক যদি তৃতীয়টা সমান এবং বিপরীতমুখী হয়, যেমন দেখো এই দুটা বলের লব্ধি এটা, ঠিক আছে মোস্তাক? তাহলে পি এবং কিউ বলের লব্ধি, যে কোনো দুটা বলের লব্ধি যদি তৃতীয় বলের সমান হয় এবং বিপরীতমুখী হয়, সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে কোন বিন্দুতে ক্রিয়াশীল, এটাও লিখে রাখতে পারো, কোন বিন্দুতে ক্রিয়াশীল যে কোনো দুটি বলের লব্ধি, যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টির সমান ও বিপরীতমুখী হলে তাহলে ভারসাম্য সৃষ্টি করবে। ঠিক আছে? তাহলে কোন বিন্দুতে ক্রিয়াশীল যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টির সমান হতে হবে এবং বিপরীতমুখী হতে হবে, তবে তারা ভারসাম্য সৃষ্টি করবে। ওকে, এগুলো হচ্ছে ভারসাম্য সৃষ্টি করার উপায় মোটামুটি, এগুলো তোমরা জানে নিও, তাহলেই হবে। এবার আসো, তাহলে আমি তোমাদেরকে এটা একটু ভিন্নভাবে বলি। দেখো, এই যে আপনারা একটু দেখেন, এই কয়েকটা শর্ত একটু লিখেলেন, আমি তোমাদেরকে এতক্ষণ থেকে পড়ালাম, এটা এই কয়েকটা শর্ত একটু লিখেলেন। তিনটি একতলীয় সমবিন্দু বলের ভারসাম্যের শর্ত। ওকে, একটু ঠাস ঠাস করে লিখেলেন। এক নম্বরে বলা আছে যদি যে কোনো দুইটি বলের লব্ধি তৃতীয় বলের সমান এবং বিপরীতমুখী হয়, বলেছি না মোস্তাক? যদি যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলের সমান এবং বিপরীতমুখী হয়। ওকে, আচ্ছা। 2 নম্বর, যদি পরস্পর লম্বিক দুই দিকে তাদের লম্বাংশের সমষ্টি পৃথকভাবে শূন্য হয়। এই কথাটার অর্থ কি সেটা বলে দিচ্ছি। যদি লম্বিক দুই দিকে তাদের লম্বাংশের সমষ্টি পৃথকভাবে শূন্য হয়, খুবই সুন্দর একটা প্রশ্ন। এটার অর্থ হচ্ছে এরকম, দেখো এটার অর্থটা একটু বলে দিই তোমাদেরকে। এই যে এটার অর্থটা বলে দিচ্ছি। ওকে, এর অর্থ হচ্ছে এরকম, মনে করো আমি এটাকে বলি প্লাস থিওরি, এই জিনিসটাকে আমি বলি প্লাস থিওরি। এই পুরা যে ভাষাটা দেখতেছ, যদি পরস্পর লম্বিক দুই দিকে তাদের লম্বাংশের সমষ্টি পৃথক পৃথকভাবে শূন্য হয়। ওকে, আমি এটাকে বলি প্লাস থিওরি, প্লাস থিওরি, প্লাস থিওরি।
এটা অবশ্য আমার নামকরণ, প্লাস থিওরি অফ মেকানিক্স বা ইকুইলিব্রিয়াম, প্লাস থিওরি ফর ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম্যাবস্থার জন্য প্লাস থিওরি। মনে করো মোস্তাক, এখানে একটা বল ক্রিয়াশীল এ বরাবর, ওকে, এখানে একটা বল এইভাবে ক্রিয়া করতেছে, এখানে একটা বল ক্রিয়া করতেছে এইভাবে, ওকে, এখানে একটা বল ক্রিয়াশীল এইভাবে। মনে করো এখানে 2 একক বল ক্রিয়াশীল, এটা 3 একক বল ক্রিয়াশীল, এটা 4 একক বল ক্রিয়াশীল। এখানে মনে করো তোমার কত দেবা, 2.5 একক বল ক্রিয়াশীল, ওকে। আমি তোমাকে এইটুকু দিয়ে দিলাম 30 ডিগ্রি, আর এইটুকু দিলাম মনে করো কত দেবো বলো, এইটুকু মনে করো দিলাম হচ্ছে 90 ডিগ্রি দেবো না, আচ্ছা 90 ডিগ্রি দিলাম, সমস্যা তো নাই, এটা দিয়ে দিলাম আর কি। আমি যদি বলি এই কয়টা বল কখন ভারসাম্য সৃষ্টি করবে, কখন ভারসাম্য সৃষ্টি করবে, আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে প্লাস থিওরি অফ ইকুইলিব্রিয়াম, ওকে। সেটা হচ্ছে এরকম যে কোন কালারটা নিব, এই কালারটা নিই। প্লাস থিওরি, প্লাস থিওরি মানে হচ্ছে তোমরা এখানে একটা প্লাস চিহ্ন আঁকবা, এখানে একটা প্লাস চিহ্ন আঁকবা, এখানে দিবা হচ্ছে তোমাদের এটার ক্রিয়া বিন্দু বোঝাবা আর কি, ওকে মোস্তাক। এবারে প্লাস থিওরি দেওয়ার পরে আমি যদি বলি যে এই প্লাস থিওরির ও বিন্দু থেকে এই বরাবর কি বল ক্রিয়াশীল, 2 একক বল একটা ক্রিয়াশীল, তাহলে 2 দিয়ে দিবা, ওকে। উপরের দিকে কোনো বল এখানে নাই আপাতত, নিচের দিকে কত আছে মোস্তাক, 2.5, ওকে। এইবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই 2 এর দিকে 3 এর একটা উপাংশ আছে, 3 cos 30 ডিগ্রি, অর্থাৎ এইদিকে আর একটা বল আছে 3 cos 30 ডিগ্রি। অর্থাৎ আমি সবগুলো বলকে এই প্লাস থিওরিতে প্রকাশ করব। তাহলে এই 3 এর একটা উপাংশ এইদিকে হয়, এই যে এইদিকে একটা উপাংশ হয়, এইদিকে একটা উপাংশ হয় মোস্তাক। তাহলে একটা হচ্ছে 3 cos 30 ডিগ্রি, আর এইদিকে একটা হবে 3 sin 30 ডিগ্রি। তাহলে এখানে একটা বল ক্রিয়াশীল, সেটা হচ্ছে 3 sin 30 ডিগ্রি। কি ক্লিয়ার? হ্যাঁ, এবার আসো এই বলটা, এই বলের একটা উপাংশ এইদিকে আছে আর একটা উপাংশ আছে এইদিকে। তোমরা বলো এইটুকু 30, এইটুকু 90, তাহলে এইটার সাথে কোণ কত, এইটুকুর সাথে কোণ হবে 60 ডিগ্রি, কারণ এই সবকটার যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে বলো মোস্তাক এই উপাংশটা হবে 4 cos 60 ডিগ্রি। তাহলে এই বরাবর একটা বল আছে, সেটা হচ্ছে 4 cos 60 ডিগ্রি, আর এইদিকে আরেকটা বল অ্যাড হবে, সেটা 4 sin 60 ডিগ্রি। তাহলে এইটা হবে 4 sin 60 ডিগ্রি। বলো কারো কি বুঝতে সমস্যা আছে? এইটুকু বুঝতে যদি কারো সমস্যা থাকে আমাকে বলো। আমার বলগুলো ছিল হ্যাঁকা ব্যাকা কেসা মেসা এরকম, কিন্তু আমি সবকটা বলকে যেভাবে প্রকাশ করেছি দেখতে কি মনে হচ্ছে না যে প্লাস আকারে আছে এটা? তাহলে দিস ইজ কল্ড প্লাস থিওরি অফ ইকুইলিব্রিয়াম, ওকে। কিরকম ব্যাপার, এই সবকটা বল যদি এমন ঘটনা ঘটায় এরা ইকুইলিব্রিয়াম সৃষ্টি করে কিনা, এটা তুমি কি করে চেক করবা যে এরা ইকুইলিব্রিয়াম সৃষ্টি করে কিনা? আমি বলেছি যে এখানে যে ইকুইলিব্রিয়াম করবে এমনটা না, ইকুইলিব্রিয়াম তৈরি করে কিনা। এবার আসো, এখান থেকে তোমাকে দুইটা জিনিস বের করতে হবে। সেটা হচ্ছে এরকম যে দেখো কি বের করতে হবে সেটা একটু দেখো, এটুকু ক্লিয়ার কিনা বলো, এটুকু ক্লিয়ার কিনা সেটা বলো। আমাকে এটুকু বলো, এটুকু ক্লিয়ার কিনা। ক্লিয়ার, তাই না? এবার আসো, এবার আমি বলবো এখানে এই স্ট্রাকচারে কিছু হরিজন্টাল ফোর্স আছে, কিছু ভার্টিক্যাল ফোর্স আছে, ওকে। এখানে বলা হয় এরকম ভাবে
আর এক্স মানে হরিজন্টাল বরাবর ফোর্সের সমষ্টি, ওকে, হরিজন্টাল ফোর্সের সমষ্টি, অথবা এটাকে অনেক সময় এভাবে লেখা হয়, সেটা দেখো একটু, এই যে সামেশন অফ এফ এইচ, অর্থাৎ হরিজন্টালি ফোর্সের সামেশন। হরিজন্টালি যখন ফোর্স নিবা তুমি, যে কোনো একটা দিককে পজিটিভ দিবা, ধরে নাও ডান দিকের ফোর্সগুলো পজিটিভ, তাহলে ডান দিকে কি কি ফোর্স আছে মস্তাক? 2 + 3 cos 30 ডিগ্রি মাইনাস 4 cos 60 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে নেট ফোর্স হরিজন্টাল বরাবর এত একক, ওকে। এবার যদি আমি বলি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্সের সামেশন, ওকে, তাহলে ভার্টিক্যাল ফোর্স মানে উপরের দিকগুলোকে যদি পজিটিভ বলো, নিচেরটাকে তোমাকে নেগেটিভ বলতে হবে। তাহলে 4 cos 60 প্লাস 3 sin 30 মাইনাস কত? 2.5, রাইট। এইবারে বলো এই দুটা ফোর্স পরস্পরের উপর লম্ব, এই দুটা ফোর্স পরস্পরের উপর লম্ব, বাট এই যে হরিজন্টাল ফোর্স হয় এদিকে নয়তোবা এদিকে, ভার্টিক্যাল ফোর্স হয় এদিকে হবে নয়তোবা এদিকে হবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে বলা হয়েছে যদি কই গেল, ওই যে যদি পরস্পর লম্বিক দুই দিকে তাদের লম্বাংশের সমষ্টি পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ যদি তুমি দেখাইতে পারো এই ক্যালকুলেশন শূন্য, এই ক্যালকুলেশনও শূন্য, তখনই এই বলগুলো ভারসাম্য সৃষ্টি করবে, এটাই বলা হয়েছে। কোন বিন্দুতে ক্রিয়াশীল বলগুলোর পরস্পর লম্বিক দিকে লম্বাংশ যদি পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ হরিজন্টাল ফোর্সের সমষ্টি শূন্য হতে হবে, ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি শূন্য হতে হবে, তখনই তারা ভারসাম্য সৃষ্টি করবে। আর যদি শূন্য না হয় তবে তাদের একটা লব্ধি বাড়াবে। তাহলে বলো এটা হচ্ছে তোমার হরিজন্টাল ফোর্স, অর্থাৎ আমি যদি বলি এই স্ট্রাকচারটা ইকুয়াল টু এটা, এই দিকে একটা কাজ করে বল, এই দিকে একটা কাজ করে, এখন এই দুটা বল যদি শূন্য না হয়, তাহলে কি তারা ভারসাম্য সৃষ্টি করবে নাকি তাদের একটা লব্ধি থাকবে? হ্যাঁ, এটা মান বের করা সম্ভব কিনা বলো? যদি এরা শূন্য হয় তাহলে ভারসাম্য সৃষ্টি করবে, যদি শূন্য না হয় তাহলে এদের লব্ধি বের করা যাবে। অতএব লব্ধি ইকুয়াল টু √, এই যে সামেশন এফ এইচ যত পাইছিল তার উপরে স্কয়ার প্লাস সামেশন এফ ভি যত পাইছো তার উপরে স্কয়ার, এটা হচ্ছে তাদের লব্ধি। তাহলে দেখো আমি এই অঙ্ক করতে এসে এই অঙ্কটাও করানো হয়ে গেছি, এটা একবার একটা কোথায় কোথায় নিচেরটা 4, ও আচ্ছা আচ্ছা, ওর একই কথা, এগুলো ভুল ধরো কেন তোমরা? এগুলো তো ভুল না, 4 sin, সরি 4 sin 60 ডিগ্রি। কি ক্লিয়ার? বলো এটুকু ক্লিয়ার কিনা? তাহলে লব্ধি নির্ণয় করলাম প্লাস থিওরি দিয়ে, প্লাস থিওরি দিয়ে আমি এখানে লব্ধি বের করলাম, বাট প্লাস থিওরি দিয়ে যদি হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স পৃথকভাবে যদি শূন্য হয় তবে সেটা ভারসাম্য সৃষ্টি করবে। বলো ক্লিয়ার আছে কিনা? এটুকু ক্লিয়ার না কোনো ভেজাল আছে? বলো তাড়াতাড়ি। ও ভাইজান, এত সুন্দর করে পড়ালাম, বিজোড়ে বিভা, ক্লিয়ার? কোনো সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রেও ভারসাম্য সৃষ্টি করে। আচ্ছা, এটা দ্বারা তো বলেই দিয়েছি যে এটা কেন ভারসাম্য সৃষ্টি করে, আর এটা তো লামির উপপাদ্য। দেখো 3 নম্বরটা, যদি তাদের মানে এবং দিকে একই ক্রমে কোন ত্রিভুজের 3টি বাহু দ্বারা সূচিত করা যায়, অর্থাৎ যদি তারা বলের ত্রিভুজ সূত্রের শর্ত মানে চলে, তবে তারা ভারসাম্য সৃষ্টি করবে। আবার কখন ভারসাম্য সৃষ্টি করবে? যদি তাদের প্রত্যেক বলের মান অপর বলদ্বয়ের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হয় এবং কোনো একটি বল অপর বলদ্বয়ের সমান না হয়ে, অর্থাৎ যদি তারা লামির সূত্রের শর্ত সিদ্ধ করে। এটা তো বলে দিয়েছি, লামির সূত্র সিদ্ধ করা মানেই তো তারা ভারসাম্য সৃষ্টি করা। কি ক্লিয়ার?
হয়েছে? কারণ কোনো আপত্তি আছে? ওকে, কোনো ভেজাল পাইনি। ওকে, তাহলে আমরা কোনো ভেজাল পাইনি। তাহলে এটাকে আমরা ওইদিকে সরিয়ে দিই নাকি মোস্তাক? এটা এদিকে চলে যাক, আর এই জিনিসটাকে আমরা উপরে তুলি। আগের পেজে আমরা ফিরে যাই। তাহলে আমরা যা শিখতেছিলাম সেটা হচ্ছে তোমার কখন ত্রিভুজ মানে তিনটা বল ভারসাম্য সৃষ্টি করবে। এবারে আজকের আসল আলোচনা শুরু করব আমি এখন। সেটা হচ্ছে যে এরকম যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল, এটা পি, এটা কিউ, এটা আর। ওকে, এই তিনটা বল যদি একটা ত্রিভুজের তাহলে এই তিনটা বল যদি ভারসাম্য সৃষ্টি করে, ওকে, তাহলে এবার এখানে আগেই বলে নিয়েছি যে পি কিউ আর মানে তিনটা বল ভারসাম্য সৃষ্টি করবে, রাইট? আর বল ত্রিভুজের সূত্রে ছিল তিনটা বল যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দ্বারা সূচিত করা যায় এবং দিক যদি একই ক্রম থাকে তাহলে তারা ভারসাম্য সৃষ্টি করবে। আর এখানে আগেই বলা হচ্ছে যে ভারসাম্য সৃষ্টি করে এরা। তার মানে কি এই বলগুলো এই ত্রিভুজের তিনটা বাহু দ্বারা সূচিত হবেই, ঠিক না? আমাদের বল ত্রিভুজ সূত্র ছিল যে এই ত্রিভুজের তিনটা বাহুর মান দ্বারা যদি তিনটা বল সূচিত হয় তবে তারা ভারসাম্য সৃষ্টি করবেই। আর এবার উল্টাটা বলা হচ্ছে যদি এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে, রাইট? এখন দেখো, তাহলে ভারসাম্য সৃষ্টি করে তাহলে, এবং এই দেখো এটা মনে হচ্ছে যে পি বলটা এ বরাবর ক্রিয়াশীল, কিউ বলটা এ বরাবর ক্রিয়াশীল, আর বলটা এই বরাবর ক্রিয়াশীল, ঠিক কিনা বলো? তাহলে আমি যদি বলি যেহেতু ভারসাম্য সৃষ্টি করে তাহলে এটার অ্যাঙ্গেল কত? পি এবং কিউ এর অ্যাঙ্গেল। এটা যদি এ বলি, এটা যদি বি বলি, এটা যদি সি বলি, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু পাই মাইনাস সি, রাইট? পাই মাইনাস সি। তাহলে এটা হচ্ছে পাই মাইনাস সি, রাইট? তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস এ। তাহলে এটা হচ্ছে পাই মাইনাস এ। তাহলে এইটা হবে 100% পাই মাইনাস বি, রাইট? যেহেতু আগে থেকে এখানে কনফার্ম করা আছে যে তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে, ভারসাম্য সৃষ্টি করতে হলে লামের উপপাদ্যকে মানতে হবে, লামের শর্তকে মানতে হবে। তাহলে লামের মামের সাথে কথা বলে আমরা দেখলাম যে পি ডিভাইডেড বাই এর অপোজিট কোণের সাইন, তাহলে সাইন অফ পাই মাইনাস এ। কি ক্লিয়ার? এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কিউ এর অপোজিট কোণের সাইন, সাইন অফ পাই মাইনাস বি, ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস সি। কি ক্লিয়ার? তার মানে আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন সি। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু লক্ষ্য করে দেখো তোমরা, এখানে আবার একটা কাজ করা যায়। তোমরা ত্রিভুজের সাইন সূত্র শিখেছ, বিসি এর দৈর্ঘ্য স্মল এ, সি এর দৈর্ঘ্য স্মল বি এবং এ বি এর দৈর্ঘ্য স্মল সি। তোমরা জানো এ বাই সাইন এ ত্রিভুজের সাইন সূত্র ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা তোমরা জানো, এটা ত্রিভুজের সাইন সূত্র, রাইট? তাহলে ত্রিভুজের এটা আমরা একটা ইকুয়েশন দিলাম
আর ত্রিভুজের সাইন সূত্র কি? প্রত্যেকটা বাহু হবে তার অপোজিট কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই সাইন সি। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। আর এটা তো আমরা ল্যামের উপপাদ্য প্রয়োগ করে পাইছি। এবারে যদি আমি 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করে দিই, গোটা পৃথিবী তাক লাগিয়ে দেখবে পি ডিভাইডেড বাই স্মল এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই স্মল বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই স্মল সি। এটা হবে কি? ক্লিয়ার? আমি যেটা বলতে চাই এখন ভাইজান, আমি আসল যে কথাটা বলতে চাই তখন থেকে, আমরা এটা কেন ইউজ করেছি? যেহেতু ভারসাম্য সৃষ্টি করে, এই জন্য লামের উপপাদ্য প্রয়োগ করেছি। এটা ইউজ করতে তখনই পারবো যদি পি কিউ আর বল তিনটা ভারসাম্য সৃষ্টি আগে থেকেই করে। তাহলে এই শর্তটা কখন ইউজ করেছি আমরা? এই শর্তটা ইউজ করেছি ভারসাম্য থাকার শর্তে, রাইট? তাহলে এটা কখন ইউজ করেছি? ভারসাম্য সৃষ্টি করে বলে। ওকে, এটা কখন ইউজ করেছি? আমরা যে ত্রিভুজটা চিন্তা করেছি সেই ত্রিভুজের সাইন সূত্র। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তুমি কি শিখলা এতক্ষণে? তুমি যেটা শিখলা, সমতলে কোন বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল যদি ভারসাম্য সৃষ্টি করে, এবং এই তিনটা বল যদি কোন একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে আছে বলে মনে হয়, পি কিউ এবং আর। ওকে, তাহলে কোন বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল, একটা বিন্দুতে তিনটা বল থাকতে হবে। তাহলে আমি এখানে শর্তগুলো লিখতেছি। বল তিনটি একটি বিন্দুতে, বল তিনটি কয়টা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে? একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে। 2 নম্বর শর্ত, সমতলীয় হতে হবে, সমতলীয় হতে হবে, সমতলীয় হতে হবে। ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর ক্রিয়াশীল হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়ারেখা বরাবর থাকতে হবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভারসাম্য সৃষ্টি করতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা। তাহলে কোন বিন্দুতে কয়টা বল ক্রিয়াশীল হতে হবে? মস্তক তিনটা বল ক্রিয়াশীল হতে হবে, সমতলীয় হতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে, ভারসাম্য সৃষ্টি করতে হবে, রাইট? তাহলে ওই সিস্টেমে যদি এমন একটা ত্রিভুজ থাকে, ওই সিস্টেমে যদি এমন একটা ত্রিভুজ থাকে যে ত্রিভুজের বাহুগুলো এই বলগুলোর ক্রিয়ারেখার সমান্তরাল বলে মনে হবে, ঠিক? তাহলে কি, তাহলে ফাইনাল কথা কি? ওই সমতলে এমন একটি ত্রিভুজ থাকবে বা গঠন করতে হবে, এমন একটি ত্রিভুজ যার বাহুগুলো হতে হবে, বাহুগুলো বলগুলোর ক্রিয়ারেখার সমান্তরাল, বলগুলোর ক্রিয়ারেখার কি হবে? সমান্তরাল হবে। তাহলে এই তিনটা তো ঘটনা ঘটতেই হবে। সাথে সাথে কি ঘটনা ঘটবে? ওই সমতলে এমন একটা ত্রিভুজ হবে যার বাহুগুলো হবে বলগুলোর ক্রিয়ারেখার সমান্তরাল। তাহলে দেখো, পি বলটা মনে হচ্ছে না যে বিসি এর সমান্তরাল? সমান্তরাল হতে হবে বা ওই বরাবর হলেও হবে। কিউ বলটা কোন বাহুর সমান্তরাল মনে হচ্ছে? সি এ। আর বলটা কোন বাহুর সমান্তরাল মনে হচ্ছে? এ বি। এই ঘটনাটা যদি ঘটে একসাথে, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই বলটা হবে আনুষঙ্গিক বাহুগুলোর সমানুপাতিক। তাহলে পি বল ডিভাইডেড বাই পি বলটা কোন বাহু বরাবর আছে? মস্তক বিসি। পি ডিভাইডেড বাই বিসি
ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সিএ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এবি, অর্থাৎ এইটা সত্য। আমি যে প্রমাণটা করলাম যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি ভারসাম্য সৃষ্টি করে এবং তারা যদি কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে সূচিত হয়, তাহলে ওই বলগুলো হবে ওই আনুষঙ্গিক বাহুর সমানুপাতিক, আনুষঙ্গিক বাহুর সমানুপাতিক। অর্থাৎ পি বল ডিভাইডেড বাই পি বলটা যে বাহু বরাবর আছে বলে মনে হচ্ছে সেই বাহুরটার দৈর্ঘ্য নিচে লিখব, এটা মনে রাখলেই হবে। এটাকেই বলা হয় বল ত্রিভুজের বিপরীত সূত্র, এটাকে বলা হয় বল ত্রিভুজের বিপরীত সূত্র। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র কখন অ্যাপ্লাই করব? বলো। আমি বলছি বল ত্রিভুজের বিপরীত সূত্র কখন অ্যাপ্লাই করব? যদি তুমি উদ্দীপকের কন্ডিশনগুলো দিয়ে একটা চিত্র আঁকতে পারো, সেই চিত্রে যদি তিনটা বল দেখতে পাও, একটা বিন্দুতে যদি ক্রিয়াশীল হয়, যদি ভারসাম্য সৃষ্টি করে, যদি তুমি সেই স্ট্রাকচারে এমন একটা ত্রিভুজ গঠন করতে পারো যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তুমি জানো এবং ওই ত্রিভুজের বাহুগুলো অতএব বলের ক্রিয়ারেখার সমান্তরাল। কি ক্লিয়ার? এবারে অ্যাপ্লিকেশন করব, এটা দিয়েই তো মেন মজারে ভাই। আজকে তো অঙ্ক শিখবো এটা দিয়েই, ঠিক আছে? দেখো ওকে, আজকে তো অঙ্ক শিখবো এটা দিয়ে রে পাগলারা। সাইড প্লিজ, সাইড হয়ে গেলাম। মেন অঙ্ক তো শুরুই করিনি আজকে, এতক্ষণ থেকে তো থিওরি পড়ালাম। দেখো এবার এটা ওঠে কেন, বেশি স্মার্ট হয়ে গেছে। দেখো গতদিন যে অঙ্কটা আমরা লামির উপপাদ্য করেছিলাম রশির টান নির্ণয় সংক্রান্ত, তোমাদের মনে আছে কিনা জানি না। আজকে সেই অঙ্কটাই আমি করব বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে। ওকে, লামির উপপাদ্য দিয়ে ওই অঙ্কটা করলে অনেক বড় হয়ে গেছিল, মনে আছে? সাইন সি এর মান বের করতে হয়েছিল, কস সি এর মান বের করতে হয়েছিল, রাইট? আর আজকে আমি ওটাই করব বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে। খেয়াল করো ভাইজান, গতদিন এরকম একটা অনুভূমিক দ্বন্দ্ব ছিল। এই অনুভূমিক দ্বন্দ্বের দৈর্ঘ্য ছিল ডি মস্তক, তোমার মনে আছে? এটা ছিল এ, এটা ছিল বি, এ বি দ্বন্দ্ব। ভেরি গুড। এখানে একটা রশি ছিল, এই রশির মধ্যবিন্দুতে ডাব্লিউ ওজনের একটা বস্তু ঝুলানো ছিল, মনে আছে মস্তক তোমার? এটা সি। এখানে একটা রশির টান টি, এখানে একটা রশির টান টি, এটা ক্রিয়াশীল এই অবস্থায় ছিল গতদিন, রাইট? গোটা রশিটার দৈর্ঘ্য ছিল 2L, নাকি সরি এল ছিল, এল। গোটা রশির দৈর্ঘ্য ছিল এল। ভেরি গুড। তাহলে এইটুকু হচ্ছে L/2, তাহলে এইটুকু L/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বলো এই স্ট্রাকচারে তিনটা বল দেখতে পাচ্ছ কিনা? একটা টি বল, আরেকটা রশি টি বল, এটা ডাব্লিউ বল। কয়টা বল ক্রিয়াশীল? কয়টা বিন্দুতে ক্রিয়াশীল? একটা বিন্দুতে ক্রিয়াশীল। দড়িটা কি ছিঁড়ে গেছে, মচকে গেছে, ভাঙে গেছে, নাকি ভারসাম্য সৃষ্টি করে আছে? ভারসাম্য সৃষ্টি করে আছে। ভেরি গুড। এখন তোমরা বলবো ভাইয়া আপনি তো বললেন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল থাকতে হবে, ভারসাম্য সৃষ্টি করতে হবে, এবং এই স্ট্রাকচারে এমন একটা ত্রিভুজ থাকতে হবে যে ত্রিভুজের বাহুগুলো হবে এই বলগুলোর ক্রিয়ারেখার সমান্তরাল। তোমরা বলবো ভাইয়া এই টি বল তো সি বরাবর আছে। ভেরি গুড। এই সিবি বরাবর তো টি আছে, তাহলে এবি বরাবর তার ডাব্লু নাই। এবি বরাবর কি ডাব্লু আছে? সুতরাং এই ত্রিভুজ দিয়ে কাম হবে না। এখানে তোমার মাথায় জুস লাগবে, ফিলিংস লাগবে।
এই ফিলিংসটা কিভাবে আসবে সেটা দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা মধ্যবিন্দু সি, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এটাকে পিছন থেকে বর্ধিত করে দিলে এটাও হবে এই বাহুর মধ্যবিন্দু, রাইট? পিছন থেকে বর্ধিত করে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল একটা সরল রেখা টানবা তোমরা। এসি এর সমান্তরাল একটা সরল রেখা টানবা ডিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাইছো এই ত্রিভুজটা? এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা ত্রিভুজ গঠন করে ফেলেছি। লক্ষ্য করো তোমরা, আমি কিন্তু এসি এর সমান্তরাল সরলরেখা টানেছি ডিই। তার মানে কি আমি বলতে পারি এই টি বলটা এই বরাবর আছে বলে মনে হচ্ছে? এই টি বলটা এই বাহু বরাবর আছে বলে মনে হচ্ছে সাদা ত্রিভুজের, আর এই ডাব্লিউ বলটা এই বাহু বরাবর আছে বলে মনে হচ্ছে। এবারে বলো তো, তাহলে এখানে ডাব্লিউ, এখানে টি বল আছে বলে মনে হচ্ছে। আমি বলেছিলাম তিনটা বল যদি একই ক্রমে, দেখো টি টি ডাব্লিউ, টি টি ডাব্লিউ, টি টি ডাব্লিউ, দেখো ঘূর্ণন একই দিকে, ক্লিয়ার? তাহলে এই বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল এই সাদা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা সূচিত কিনা? হ্যাঁ, তাহলে কি আমি বল ত্রিভুজের বিপরীত সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা? তাহলে বল ত্রিভুজের বিপরীত সূত্র কি ছিল? এটাও টি মনে করতে হবে, এটাও টি, এইদিকে ডাব্লিউ। তাহলে এখন বলো মোস্তাক, টি ডিভাইডেড বাই সিই, টি ডিভাইডেড বাই, এখন আমার প্রশ্ন, এটাও টি, যে কোনো একটা টি লিখলেই হবে। এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ বলটা কোন বাহু বরাবর আছে মনে হচ্ছে? ডিসি বরাবর। কি ক্লিয়ার? টি ডিভাইডেড বাই সিই, ডাব্লিউ ডিভাইডেড বাই ডিসি। কি ক্লিয়ার? এখন বলবো ভাই এই টি কেন নিলেন না? আমি নিব না, কারণ এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য সেম। কিভাবে সেম বুঝবা? আমরা জানি এটা তো মধ্যবিন্দু, ওকে? এটা কিন্তু এবি এর মধ্যবিন্দু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9, 10-এ স্যারেরা একটা উপপাদ্য প্রমাণ করাইতো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হবে তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। বলতো এই মধ্যবিন্দু দিয়ে, এই যে মনে করো একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের এটা যদি মধ্যবিন্দু হয়, এই দুটার যোগফল কি তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল না? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে বলেছি ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু আগে থেকেই। এই মধ্যবিন্দু দিয়ে যদি এর সমান্তরাল একটা সরলরেখা টানি, তাহলে এটাও হবে মধ্যবিন্দু। এটা হতে হবে, কারণ এই দুটার যোগফল তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হয়, রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি l/2 হয়, তাহলে এইটুকু দৈর্ঘ্য হবে l/4। এটা যদি মধ্যবিন্দু হয়, এই পুরাটুকু l/2 হলে এইটুকু হবে l/4, ঠিক? এখন তোমরা মান বসাও সম্মানের সাথে। আরে অঙ্ক করবা ফিলিংস দিয়ে, ওকে? এবারে তোমরা বলো সি এ, তাহলে সি, এটা ইকুয়েশন নম্বর 1 দিয়ে রাখো। তাহলে সিই ইকুয়াল টু কত? সিই ইকুয়াল টু হাফ অফ সিবি, সিবি ইকুয়াল টু l/4। ক্লিয়ার? এবারে বলবো ভাইয়া আমরা ডিসি বের করবো কি করে? আমার তো ডিসি লাগবে। আরে পাগলারা, ডিসিবি সমকোণী ত্রিভুজে, ডিসিবি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসকে একটা মিস কল দিলে ও কল ব্যাক করবে। দেখো তাহলে ডিসি স্কয়ার, ডিসি ইকুয়াল টু রুট ওভার বিসি স্কয়ার মাইনাস ডিবি স্কয়ার, পিথাগোরাসের সূত্র, ওকে? ডিসি ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা ইকুয়াল টু রুট ওভার বিসি, বিসি মানে l/2, তাহলে l স্কয়ার বাই 4, ওকে? মাইনাস ডিবি মানে কি? ডিবি মানে d/2, স্কয়ার করলে d স্কয়ার বাই 4, 1/4 কমন নিলে আসবে হাফ ইন্টু রুট ওভার l স্কয়ার মাইনাস d স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিসি এর মান তুমি জানো, এদিকে সি এর মান জানো, অতএব 1 হতে পাই। তোমার তো সিই আর ডিসি দরকার, তাহলে অতএব 1 হতে পাই, অতএব 1 হতে পাই টি ডিভাইড বাই সি, সি এর মান কত মস্তক? l/4, এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডিসি এর মান কত পাইলা? হাফ ইন্টু রুট ওভার l স্কয়ার মাইনাস
এই l/4 এর পাশে গুণ করে দাও, কাটাকাটি মাটামাটি খাটাখাটি করে দেখবা t = আসবে WL ডিভাইডেড বাই, উলট পালট হলে 2 2 কাটা থাকে, এখানে 2 * √L² - D²। দিস ইজ দ্য রশিদ টার্ম। দেখেছো আজকে কত ছোট হয়ে গেল, এটা হয়েছে? ও ভাইজান ক্লিয়ার? এবার কি ক্লিয়ার? কি ক্লিয়ার? বলো বলো। তাহলে বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্রটা কি জিনিস? কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি ভারসাম্য সৃষ্টি করে, যদি একটা ত্রিভুজ গঠন করা যায় যে সেই তিনটা বল সেই ত্রিভুজের তিনটা বাহু সমান্তরালে আছে বলে মনে হয়, তাহলে ওই বলগুলো হবে এই বাহুগুলোর সমান্তরাল। ওকে, তাহলে শুধু তোমাকে জানতে হবে তুমি যে বাহুগুলোর সমান্তরাল বলছো ওই বাহুগুলোর দৈর্ঘ্য তোমার জানা কিনা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। খিদে লেগে গেছে।